বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর, গাজায় ইসরায়েলি বিমান হামলা আজ সপ্তম দিনেও অব্যাহত, আরও ৩৩ জনের মৃত্যুর খবর দিচ্ছে হাসপাতালগুলো। বাংলাদেশে ঈদের পর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। তবে এই সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের এই ক্ষেত্রে নিজস্ব একটা পরিকল্পনা থাকা দরকার ছিল। অতি সংক্রমণশীল ঝুঁকিপূর্ণ জায়গার জন্য যে পরিকল্পনা, কম ঝুঁকিপূর্ণ জায়গার জন্য অথবা প্রতিষ্ঠানের জন্য তো সেই পরিকল্পনা হবে না। তাহলে এভাবে যদি আমরা ভাগ করে কাজগুলোকে আমাদের মতো করতে পারতাম, তাহলে আমরা অনেকটাই সফল হতে পারতাম। আর ভারতে সংক্রমণের মাত্রা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা আগের মতনই রয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এই নাম নিয়ে আপত্তি করছে ভারতের সরকার। শুনবেন এ নিয়ে, এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর, গাজায় ইসরায়েলি বিমান হামলা আজ সপ্তম দিনেও অব্যাহত ছিল এবং গাজার হাসপাতাল সূত্রগুলো বলছে যে শনিবার রাত থেকে এ পর্যন্ত বিমান হামলায় সেখানে আরও ৩৩ জন নিহত হয়েছে। হামাসের একজন নেতার বাসভবনের উপরে বোমাবর্ষণ করা হয়েছে। অন্যদিকে হামাসের যোদ্ধারা ইসরায়েলের দিকে অন্তত ৩,০০০ রকেট নিক্ষেপ করেছে, যাতে এ পর্যন্ত ১০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে বলা হচ্ছে। ইসরায়েল বলছে তারা হামাসের এই রকেট হামলার কঠোর জবাব দেয়া অব্যাহত রাখবে। কিছু সূত্রে বলা হচ্ছে যে হামাস একটি যুদ্ধবিরতি চাইছে, কিন্তু ইসরায়েলের কিছু রাজনীতিবিদ চাইছেন অভিযান আরও কয়েকদিন চালানো হোক। বিস্তারিত শুনুন ফারহানা পারভিনের কাছে। ইসরায়েল বলছে তারা হামাসের রকেট হামলার কঠোর জবাব দেয়া অব্যাহত রাখবে। গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরু হবার পর আজ তার সপ্তম দিন চলছে। এর মধ্যে হামাসের একজন নেতা ইয়াহিয়া আল সিনওয়ারের বাসভবনের উপর বোমাবর্ষণ করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন শনিবার রাত থেকে এ পর্যন্ত বোমাবর্ষণে ৩৩ জন নিহত হয়েছেন এবং এর ফলে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত নিহত সংখ্যা মোট দাঁড়িয়েছে ১৮০ জনে, যার মধ্যে ৪৭টি শিশু রয়েছে। অন্যদিকে হামাসের যোদ্ধারাও ইসরায়েলের ভেতরে রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েল বলছে হামাস এ পর্যন্ত ৩,০০০ রকেট নিক্ষেপ করেছে, যা এক নজিরবিহীন সংখ্যা, এবং তাতে এ পর্যন্ত ১০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলের একজন নেতৃস্থানীয় রাজনীতিবিদ নাফতালি বেনেট বিবিসিকে বলেছেন, ফিলিস্তিনি এলাকাগুলোর ব্যাপারে ইসরায়েলের যে লক্ষ্য তা অর্জিত না হওয়া পর্যন্ত তারা হামাসের উপর আক্রমণ চালানো বন্ধ করবেন না। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের একজন বিশেষ সমন্বয়কারী লিন হেস্টিংস বলছেন, আজই গাজার জ্বালানির মজুদ শেষ হয়ে যাবে এবং হাসপাতালগুলোতে কোনো বিদ্যুৎ থাকবে না। কিছু খবরে জানা গেছে যে হামাস একটি যুদ্ধবিরতি চাইছে, কিন্তু ইসরায়েলি রাজনৈতিক নেতারা চাইছেন যে যেন আরও কয়েকদিন ইসরায়েলি সামরিক অভিযান চালানো হয়। এরই মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য কূটনৈতিক প্রয়াস জোরদার হচ্ছে। মার্কিন দূত হাদি আমর ইতিমধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাঞ্জ সহ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও আজ একটি জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। ওআইসির এক বৈঠকে ইসরায়েলি আক্রমণের কড়া নিন্দা করেছে সৌদি আরব। ফারহানা পারভিন। বাংলাদেশে ঈদের পর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে এমন উদ্বেগের মধ্যে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। তবে 7 দিন পরপর লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্তকে ভুল বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস সংক্রমণের সফল এবং বাংলাদেশের মতন একই রকম সামাজিক কাঠামো রয়েছে এমন কোনো একটি দেশের মডেল অনুসরণ করা উচিত ছিল বলে তারা মনে করছেন। বাংলাদেশে লকডাউন যেভাবে ঘোষণা করা হচ্ছে তার পেছনে সরকার কী যুক্তি দিচ্ছে, শুনুন শাহনাজ পারভিনের প্রতিবেদনে। বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছিল, যা পরে আরও 2 দিন বাড়ানো হয়। এরপর এ পর্যন্ত সব মিলিয়ে মোট 5 বার লকডাউন বাড়ানো হয়েছে। প্রায় প্রতিবারই 7 দিন পরপর এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সময়ে কি খোলা থাকবে, কতক্ষণ খোলা থাকবে সে নিয়ে বারবার সিদ্ধান্ত বদল করা হয়েছে। বিভিন্ন খাতের ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। বাংলাদেশ হেলথ সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মহামারী বিদ্যা বিভাগের শিক্ষক নাদিরা পারভিন বলছেন, এসব কারণেই ভুলের মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে। বৈজ্ঞানিক ভিত্তি হচ্ছে অ্যাটলিস্ট 2 উইকস, কারণ 2 উইকস হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তো
এই জন্য 2 সপ্তাহ লকডাউন দিলে ওই ইনকিউবেশন পিরিয়ডটা পার হলে রিস্কটা কমে, কমিউনিটি ট্রান্সমিশনের যে রিস্ক থাকে সেটা কমে। অ্যাজ অ্যান ইপিডেমিওলজিস্ট আর অ্যাজ অ্যান পাবলিক হেলথ ওয়ার্কার আমি এটুকু বলতে পারি যে এভিডেন্স আমাদেরকে যেটা সাজেস্ট করে আমরা যদি তার বাইরে কিছু করতে যাই তার জন্য আমাদেরকে পেনাল্টি দিতে হচ্ছে। গণপরিবহন ছেড়ে দেওয়া হচ্ছে, মার্কেট খুলে দেওয়া হচ্ছে, আবার বলছে যে লকডাউন। এইগুলোতেই হচ্ছে আমাদের যে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ বলছে কোভিড-19 ডাইরেক্ট কন্ট্যাক্ট কারণে এই ডিজিজটা ট্রান্সমিট হচ্ছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন বাড়ানো সম্পর্কে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে 23শে মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বর্ধিত করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে পূর্বের সকল বিধিনিষেধগুলোই বলবৎ রাখা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলছেন, একটি লকডাউন সফলভাবে কার্যকর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের সরকার। তিনি মনে করেন, করোনা ভাইরাস সংক্রমণে সফল এবং বাংলাদেশের মতো একই রকম আর্থসামাজিক কাঠামো রয়েছে এমন কোনো দেশের মডেল বাংলাদেশের অনুসরণ করা উচিত ছিল। যেমন ধরুন ভিয়েতনামে উৎসব কেন্দ্রিক এতটা উন্মাদনা কোনোটাই নেই, আমাদের আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে নিজস্ব একটা পরিকল্পনা থাকা দরকার ছিল। অতি সংক্রমণশীল ঝুঁকিপূর্ণ জায়গার জন্য যে পরিকল্পনা, কম ঝুঁকিপূর্ণ জায়গার জন্য অথবা প্রতিষ্ঠানের জন্য তো সেই পরিকল্পনা হবে না। তাহলে এভাবে যদি আমরা ভাগ করে কাজগুলোকে আমাদের মতো করতে পারতাম তাহলে আমরা অনেকটাই সফল হতে পারতাম। আমাদের দেশের ধর্মীয় নেতা অথবা ধর্মীয় শিক্ষাদানকারী এদেরকে আমাদের প্রতিরোধ ব্যবস্থার সাথে যুক্ত করা দরকার ছিল। ভিয়েতনাম হোক অথবা শ্রীলঙ্কা হোক, আমাদের মতো কালচারের দেশ যেখানে জনসম্পৃক্ততা যারা বেশি করতে পেরেছে তারা কিন্তু অপেক্ষাকৃত সফল হয়েছে। আমরা কখনো ইউরোপকে ফলো করতে যাই, কাউকেই ফলো করতে চাই না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলে তার খণ্ডিত একটি অংশকে আমরা গ্রহণ করতে চাই। সব মিলিয়ে আমরা আসলে তালগোল পাকিয়ে ফেলেছি। এরই মধ্যে ঈদ উদযাপনের পর ঢাকা ফেরত মানুষজনের চাপ বাড়তে শুরু করেছে। যদিও দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে, তবুও ঈদের কয়েকদিন আগে থেকে নিজের জেলায় ফেরার জন্য যাত্রীদের যে ভয়াবহ ভিড় দেখা গেছে সেরকম চিত্র আবারও দেখা যাচ্ছে। সেই প্রেক্ষিতে নতুন করে লকডাউন বাড়ানো হলো, কিন্তু কোথাও কোনো ধরনের ব্যতিক্রম চোখে পড়ছে না। নতুন করে 7 দিন বাড়ানো লকডাউন আদৌ কার্যকর হবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। বাংলাদেশে লকডাউন যেভাবে ঘোষণা করা হচ্ছে তার পেছনে কি যুক্তি দিচ্ছে সরকার, জিজ্ঞেস করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার কাছে। যেহেতু কন্টিনিউশন, এটা তো উঠে নাই, এটা তো কন্টিনিউশন, সেই হিসাবে তো 14 দিনের বেশি হচ্ছে না, কিন্তু ডিসিশনগুলো ঘোষণা করা হচ্ছে 7 দিন পর। লোকজন ঘোষণা দিয়েছে কে? মন্ত্রী পরিষদ বিভাগ। নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেক উপর থেকে সিদ্ধান্ত। আর লোকজনকে একেবারেই 14 দিন বললে মানুষ, আমাদের দেশে যেটা হয় বাজারঘাট সব বেশি বেশি কিনে ফেলে, একটা স্টক বিজনেস শুরু হয়, নানা রকম ইম্প্যাক্ট আছে একবারই 14 দিন বলার। এবারে বর্ধিত লকডাউনের একমাত্র ব্যতিক্রম হচ্ছে সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সব দফতর অথবা সংস্থাকে জরুরি পরিষেবার আওতাভুক্ত করা হয়েছে। শাহনাজ পারভিন। ভারতে নতুন করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কিছুটা কমে আসতে দেখা গেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও 4000-এর কোঠাতেই রয়েছে। অন্যদিকে ভারতে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের মিউটেশনটি, যাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, সেটি নিয়ে ব্রিটেন থেকে বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে আশঙ্কা ছড়িয়ে পড়লেও ভারত কিন্তু এই শব্দটির ব্যবহারেই তীব্র আপত্তি জানাচ্ছে। সরকারিভাবে ভারত এই ভ্যারিয়েন্টটির অস্তিত্ব নিয়েই বহুদিন নীরব ছিল। দিন 10-12 আগে প্রথমবারের মতো স্বীকার করা হয় যে এই ডাবল মিউটেটেড ভ্যারিয়েন্টটির সঙ্গে সে দেশের বিধ্বংসী সেকেন্ড ওয়েভের সম্পর্ক রয়েছে। তবে এই সপ্তাহেই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে দাবি করে যে এই B.1.617 কোভিড স্ট্রেইনটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলা উচিত নয়, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোনো ভৌগোলিক পরিচয় দিয়ে কোনো ভাইরাসের নামকরণ করে না। এ নিয়ে শুনুন বিস্তারিত প্রতিবেদন, পাঠিয়েছেন দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর তথ্য অনুসারে SARS-CoV-2 ভাইরাসের B.1.617 ভ্যারিয়েন্টটি ভারতেই প্রথম শনাক্ত হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। চলতি সপ্তাহে হুর সর্বশেষ রিপোর্টে আরও জানানো হয়েছে এ পর্যন্ত বিশ্বের অন্তত 44টি দেশে এই ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা বিশ্বের নানা দেশের সরকার যে এটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলে উল্লেখ করছে,
দিল্লির মূল আপত্তি সেখানেই। গত বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, কিছু সংবাদমাধ্যম যে B.1.617-কে ভারতীয় ভ্যারিয়েন্ট বলে বর্ণনা করছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এই নামকরণ সমর্থন করে না। There is some available information to suggest increased transmissibility of B.1.617, and as such we are classifying this as a variant of concern at the global level. হুর কোভিড-19 টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কার্কহোভ গত 11 মে ঘোষণা করেন, B.1.617 যে অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি সংক্রমিত হচ্ছে তারা সেই প্রমাণ কিছু পেয়েছেন এবং সেজন্যই বৈশ্বিক পর্যায়ে এটিকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বা উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হচ্ছে। ভারত সরকার যুক্তি দিচ্ছে, যেহেতু হুও এটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলছে না, তাই আন্তর্জাতিকভাবেও এই বর্ণনা থেকে বিরত থাকা উচিত। এদিকে ভারতে এদিনও গত 24 ঘণ্টায় 3,11,000 নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যা সর্বোচ্চ রেকর্ডের চেয়ে প্রায় 25% কম। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা 4,000-এর বেশিই আছে, যা থেকে বোঝা যায় পরিস্থিতি এখনও কতটা উদ্বেগজনক। এই ভয়ঙ্কর সেকেন্ড ওয়েভে যে B.1.617 ভ্যারিয়েন্টের ভূমিকা আছে, ভারত তা প্রথম স্বীকার করে গত 5 মে। New variants will arise all over the world and in India too. While variants which increase transmission will likely plateau, immune evasive variants and those which lower... সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন সেদিন সাংবাদিক বৈঠকে বলেন, নতুন নতুন ভ্যারিয়েন্ট সারা পৃথিবীতেই আসবে, ভারতও তার ব্যতিক্রম নয়। তবে যেসব ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি, সেগুলোর পিক ক্রমশ সমতল হয়ে আসবে বলেই আশা করা যায় এবং সারা দুনিয়ার বিজ্ঞানীরাই এর মোকাবিলায় কাজ করছেন। তবে এই সব ভ্যারিয়েন্টে আসল বার্তাটা কিন্তু পাল্টাচ্ছে না, কারণ এগুলো ঠিক অরিজিনাল স্ট্রেনটার মতোই একইভাবে সংক্রমিত হয়। The variants do not alter the message. The variants are transmitted the same way as the original strain. ভারতে যে দুটি ভ্যাকসিন এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে, সেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এই নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আদৌ কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ভারতে বিশেষজ্ঞরা সেই আশঙ্কা নাকচ করে দিয়েছেন, সেই বক্তব্যকে সমর্থনও করেছেন হুর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। I want to clarify, because I was quoted as saying that vaccines are not going to work against this variant. That is completely not true. What studies we have seen from across the world show that... ডক্টর স্বামীনাথন এক রেকর্ড করা ভিডিও বার্তায় জানান, তাকে উদ্ধৃত করে যে আগে বলা হয়েছিল এই নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনগুলো কাজ করবে না, তা সম্পূর্ণ ভুল। সাক্ষ্য প্রমাণ বরং বলছে নতুন ভ্যারিয়েন্টগুলো হয়তো অ্যান্টিবডির বিরুদ্ধে কিছুটা বেশি শক্তিশালী, তারপরও ভ্যাকসিনেশনের সার্বিক প্রভাবে রোগের তীব্রতা অনেক কম হবে, হাসপাতালে ভর্তি হতে হবে না বা মৃত্যুও এড়ানো যাবে। ফলে ভ্যাকসিন নেওয়া থাকলে সংকটাপন্ন অবস্থায় পড়া থেকে অবশ্যই বাঁচা যাবে। Even if you get the infection, you're not going to end up in the ICU critically ill. B.1.617 নিয়ে আশঙ্কার মধ্যে ভারত সরকারের কাছে এটাই আসার কথা যে এদেশে চালু থাকা দুটো ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকরী। কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্ট কথাটা আন্তর্জাতিকভাবে এতটাই চালু হয়ে গেছে যে সেটা থেকে ভারতের চট করে অব্যাহতি পাওয়া মুশকিল। সাম্প্রতিক অতীতে ঠিক যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে ইউকে, দক্ষিণ আফ্রিকা বা ব্রাজিলকেও। দিল্লি থেকে শুনছিলেন শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মোয়াজ্জেম হোসেনের কাছে। জলবায়ুর পরিবর্তন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কেরি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নেয়ার জন্য টার্গেটের নেতৃত্ব নিয়েছেন। কিন্তু বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রার 50% অর্জন করতে হবে নতুন প্রযুক্তি দিয়ে, যার পুরোটা এখনও আবিষ্কার করা যায়নি। তবে তিনি বলেন, আমেরিকা নতুন নতুন উদ্ভাবনে সক্ষম এবং এখনই দেশের 75% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে। মিয়ানমারের মিন্ডাট শহরে সেনা শাসনের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা দমনের জন্য সেখানে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে। তবে চীনল্যান্ড ডিফেন্স ফোর্স নাম দিয়ে কয়েক সপ্তাহ আগে যে গোষ্ঠীটি সৈন্যদের উপর হামলা শুরু করে, তারা জানিয়েছে সেনাবাহিনীর বোমাবর্ষণ থেকে শহরটিকে বাঁচাতে তাদের যোদ্ধারা সেখান থেকে চলে গেছে। গত মাসে মিন্ডাট শহরে সেনা শাসনের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা শুরু হয়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ভারতে প্রথম শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসটি আগামীতে ব্রিটেনে প্রধান ভ্যারিয়েন্ট হতে চলেছে।
সোমবার থেকে ব্রিটেনে লকডাউন শিথিল হওয়ার আগের দিন ব্রিটিশ মন্ত্রী এই মন্তব্য করেন। তবে পাকিস্তান এবং বাংলাদেশকে লাল তালিকায় ঢোকানোর 15 দিন পর পর্যন্ত কেন ভারতকে সেই তালিকার বাইরে রাখা হয় তার পক্ষেই যুক্তি দেওয়ার চেষ্টা করেন তিনি। মন্ত্রী বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের উপর চালানো পরীক্ষায় দেখা গিয়েছিল পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসা যাত্রীদের তুলনায় ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে সংক্রমণ কম ছিল। আফগান সেনাবাহিনী দেশটির দক্ষিণ পশ্চিমে তালেবানের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে। ঈদ উপলক্ষে 3 দিনের বিরতির পর শুরু হওয়া এই অভিযানের সময় হেলমন্দ প্রদেশের রাজধানী লস্করগাহতে লড়াইয়ের খবর পাওয়া গেছে। এর আগে আফগান সরকার অভিযোগ করে যে তালেবান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, যদিও তালেবান তা অস্বীকার করে। সুদানের কর্তৃপক্ষ বলছে সে দেশের সামরিক বাহিনীর 7 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং গত সপ্তাহে রাজধানী খার্তুমে 2 জন বিক্ষোভকারীকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিচার করা হবে। খার্তুমে সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে ওই বিক্ষোভকারীরা সমবেত হয়েছিল। তারা প্রায় 2 বছর আগেকার বেসামরিক শাসন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভে 128 জন লোকের নিহত হবার ঘটনার বিচারের দাবি জানাচ্ছিল। সুদানে যে অন্তর্বর্তীকালীন কাউন্সিল বর্তমানে দেশ পরিচালনা করছে তার প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান মঙ্গলবারের ওই ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন। লন্ডনে গতরাতে এফএ কাপ ফুটবল ফাইনালে বিজয় উদযাপনের সময় লেস্টার সিটি ক্লাবের 2 জন ফুটবলার ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করায় তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি মিশনের প্রধান। হুসাম জামলাত বলেন, তাঁর ভাষায় ওই 2 ফুটবলার ওয়েস্টলি ফোফানা এবং হামজা চৌধুরী যে সমর্থন দেখিয়েছেন তা পুরো ফিলিস্তিনকে নাড়া দিয়েছে এবং প্রচণ্ড বোমাবর্ষণের শিকার হওয়া এই জনগোষ্ঠীর মধ্যে তা প্রশংসিত হয়েছে। এছাড়া লন্ডনের আর্সেনাল ফুটবল ক্লাব বলছে এই দলের মিশরীয় ফুটবলার মোহামেদ এলনেনি এক টুইটে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করার পর ক্লাব তার সঙ্গে কথা বলেছে। বিশ্ব সংবাদ শুনছিলেন মোয়াজ্জেম হোসেনের কাছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহ। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশে করোনা ভাইরাস সংকট শুরু হওয়ার পর শ্রমজীবী অনেক মানুষ নানা রকমের প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তাদের অনেকের আয় রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে পড়তে হয়েছে গুরুতর সমস্যায়। এই রকম সংকটে পড়েছেন ঢাকার কয়েক হাজার সিএনজি চালক, যাদের একদিকে দিনের পর দিন বসে থাকতে হয়েছে, আর তেমনি ছোঁয়াচে এই রোগের কারণে যাত্রী পরিবহনও আসলে অনেক কমে গিয়েছে। আবার নানা শ্রেণী পেশার যাত্রী বহন করতে গিয়ে নিজেদেরকেও সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে তাদের নিয়ে শুনুন ঢাকা থেকে সাইদুল ইসলামের প্রতিবেদন। মোহাম্মদ হাদিস উদ্দিন ঢাকায় ভাড়ায় গাড়ি চালাচ্ছেন 1991 সাল থেকে। একসময় বেবি ট্যাক্সি দিয়ে পেশা জীবন শুরু করলেও এখন অনেক বছর ধরেই তিনি সিএনজি চালাচ্ছেন। মিস্টার হাদিস উদ্দিন বলছিলেন, করোনা ভাইরাসের কারণে তিনি এবং তার পরিবার এখন যে সংকটের মুখোমুখি হয়েছেন তার এই 30 বছরের পেশা জীবনে এরকম সমস্যায় এর আগে তিনি কখনোই পড়েননি। গাড়ি বাইর করে অনেক জায়গা ঘুরতে হয়, ঘোরার পরে যদিও একটা টিপ পাই সেটা 200 টাকার ভাড়া বলে 100 টাকা। এখন যদি আমি না নিয়ে যাই 100 টাকায়, তাহলে আমি এই 100 টাকার থেকেও বঞ্চিত। এই সারাদিন পরিশ্রম কইরা রাত্রে 9টা-10টা বাজে দেখা গেছে যে 700 মারছি, 800 মারছি। এনদেনে মালিকের কম দিলেও 600 থেকে 700 টাকা দিতে হয়। কোনোদিন 200 টাকা নিয়ে বাসায় যাই, কোনোদিন 150 টাকা নিয়ে যাই। এইবারে লকডাউনে একটানা 14 দিন বসা। আপনি কি কখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন? না। কখনো কোনো পরীক্ষা করিয়েছেন? জি না, পরীক্ষা করাই নাই। আপনার কি এই গত বছরের মার্চ থেকে এই সময়ের মধ্যে জ্বর, সর্দি, কাশি এ ধরনের কোনো কিছু হয়েছিল? আমার গত বছরে আমার ঠান্ডা লাগছিল, 3-4 দিনের মাথায় আমার ঠান্ডাটা ভালো হয়েছে। যখন ঠান্ডা লেগেছিল কোনো পরীক্ষা করিয়েছিলেন যে আপনার করোনা হয়েছে কিনা? না, পরীক্ষা করাই নাই। কেন করেন নাই? তারপরে সুস্থ হয়ে গেছি, আর এটা মনে করি নাই যে আর করতে হবে। মিস্টার হাদিস উদ্দিনের গাড়িতে করে যখন ঢাকার খিলগাঁয়ের গোরানে তার বাসায় এবং গ্যারেজের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তার সঙ্গে কথা হচ্ছিল। আগে তিনি যেভাবে সিএনজি চালাতেন তার সঙ্গে করোনার এই সময়ে কোনো পরিবর্তন এসেছে কিনা।
আগে যেভাবে যাত্রীরা গাড়িতে উঠতেন আর এখন যেভাবে ওঠেন, করোনা ভাইরাসের কারণে কি তাদের মধ্যে কোনো ধরনের সতর্কতা দেখতে পান? কিছু কিছু মানুষের ভিতরে দেখা যায়, আবার কিছু কিছু মানুষ এরকম ভাবে চলে যে করোনা ভাইরাস আছে, সে মনে হয় এটা ভুলেই যায়। আপনার গাড়িতে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ওঠেন, আপনার কি কখনো ভয় হয় যে তাদের কারণে আপনি আক্রান্ত হতে পারেন বা আপনার সমস্যা হতে পারে? ভয় থাকে, সবসময় ভয় থাকে, এবং আমার থেকে যদি আমার বাসায় প্রবেশ করে এইটা নিয়ে সবসময় আতঙ্কে থাকে। খিলগাঁয়ে মিস্টার হাদিসুদ্দিনের সিএনজি গ্যারেজ, সেখানে গিয়ে তার মতো অনেক চালকের সঙ্গে দেখা হলো। তাদের সবার গল্প অনেকটা একই রকম। গ্যারেজে অনেক সিএনজি এখনও পড়ে রয়েছে, চালক নেই। এখানকার পরিচালক রিফায়েতুল্লাহ বলছেন, শুধু চালক নয়, ক্ষতির মুখে পড়েছেন তাদের মতো মালিকরাও। হ্যাঁ, করোনা যে সময় বেশি আসছিল, আমরা রিস্ক নিয়েও গাড়ি ছাড়তে হয়েছে, কারণ হচ্ছে কি ড্রাইভার না খায়া থাকে, বাজার করতে পারতেছে না, এরকম ভুক্তভোগী আমরা হয়েছি আর কি। রাস্তায় সার্জেনে মামলা করে তারপরে আমরা ছাড়তে হয়েছি, কে লেগে বাধ্য হয়েছি। কি গাড়ি অর্ধেক চলে, অর্ধেক বন্ধ থাকে, ড্রাইভার নাই, ড্রাইভার দেশে গেছে, গাড়ি আটকা পড়ে গেছে, আসতেছে না, আবার পয়সা পায় না দেখে ড্রাইভার অনেক দেশেতে আসে না, এইভাবে চলতেছে। এখান থেকে মিস্টার হাদিসুদ্দিনের সঙ্গে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গ্যারেজ থেকে বাসা বেশি দূরে নয়। দক্ষিণ কোরানে একটি টিন শেড একতলা বাসায় মিস্টার হাদিসুদ্দিনের বাসা। 4,500 টাকা মাসিক ভাড়ায় এখানকার একটি রুমে মিস্টার হাদিসুদ্দিন, তার স্ত্রী, 3 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে 6 জনের বসবাস। তার স্ত্রী মোসাম্মদ রহিমা বলছিলেন, করোনা ভাইরাস সংকট শুরু হওয়ার পর আগের তুলনায় তার জন্য সংসার চালানো এখন কঠিন হয়ে পড়েছে। অনেক চিন্তা করতেছে ওনাকে নিয়ে, ওনা বাইরে যায়, করোনা ভাইরাসের ডর, কাজ কামন কম হয় আগের থেকে অনেক। আগে ভালো টাকা কামাইছে, এখন এই টাকা পয়সা তো কামাইতে পারতেছে না করোনা ভাইরাসের কারণে। এমন অনেক কঠিন হয়ে যাচ্ছে সংসার চালানো। আগে অনেক ভালো চলছি আমরা, করোনা ভাইরাসের আগে অনেক ভালো চলছি। সারাক্ষণ এই বয়ে থাকতেছি আমি, যে হ্যাঁ কারে লইলো, কেউ রুগী লইলো না কি করলো, রাস্তা থাকে, এই অনেক ভয় হেরে নিয়ে আমার। মোহাম্মদ হাদিসুদ্দিন বলছেন, প্রতিদিনের আয়ের উপরই তাদের জীবিকা নির্ভর করে। ফলে লকডাউনের মধ্যেও নিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও তাদের প্রতিদিনই কাজে বের হতে হয়। কিন্তু ছোঁয়াচে এই রোগের কারণে যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। অনেকক্ষণ অপেক্ষার পর এক একজন যাত্রী মিলে। শুনছিলেন সাইদুল ইসলামের প্রতিবেদন। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আজ রাত 10:30টায় শুনবেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার একটি বিশেষ সাক্ষাৎকার। আমার মধ্যে এই জিনিসটা আছে দেখেই আমি সেটাকে নার্চার করেছি। তো যখন বিতর্কে চ্যাম্পিয়ন হয়ে গেলাম তখন মনে হলো আচ্ছা, উপস্থাপনা করলে তো খারাপ হয় না। সো দিস হ্যাজ বিন কোয়াইট আ লং জার্নি ফর মি। এবং রিসেন্টলি সবাই এখন আমাকে গান গাওয়ার জন্য ডাকে, এটাও আমি অনেক এনজয় করি, কারণ এটা কমপ্লিটলি একটা নিউ থিং, এটা আমি কোনোদিন শিখিনি। It's an interesting journey আসলে. Every day is a challenge to prove me in a different aspect. সাক্ষাৎকারটি শুনতে পাবেন আজ রাতের অধিবেশন পরিক্রমায়, যা শুরু হবে বাংলাদেশের সময় রাত 10:30টায়। শ্রোতাদের জানিয়ে রাখি যে ঈদ উল ফিতর উপলক্ষে গত কয়েকদিন ধরেই আপনারা বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহ এবং রাতের অধিবেশন পরিক্রমায় বেশ কিছু বিশেষ প্রতিবেদন এবং সাক্ষাৎকার শুনতে পাচ্ছেন। আর এর ফলে সোমবার পর্যন্ত আমাদের নিয়মিত ফিচার এবং ফোন ইনগুলো প্রচারিত হচ্ছে না। শ্রোতাদের এখানে আরও জানিয়ে রাখি যে বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30, ভারতের সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 এবং 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারতের সময় রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে সামাজিক মাধ্যমে আজ বাংলাদেশের যে সমস্ত ঘটনা বা খবর সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল, যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচাইতে বেশি আলোচনা, বিতর্ক, মন্তব্য হয়েছে, তার খবর জানাচ্ছেন মুন্নি আক্তার। ধন্যবাদ পুলক। সোশ্যাল মিডিয়ায় আজ ইসরায়েল ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র হামলার খবরটি বেশ ট্রেন্ড করছে। এর পাশাপাশি আরও যেসব বিষয়ে আলোচনায় আছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি মুন্নি আক্তার, আর আমার সাথে আছে
আমি সঞ্জনা চৌধুরী। ইসরায়েলে আরও বড় পরিসরে রকেট হামলার হুমকি দিয়েছে হামাস। কাতারে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে দলটির শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেন, যে কোনো মূল্যে নিজেদের অধিকার ছিনিয়ে আনবে ফিলিস্তিনিরা। এছাড়া আরেকটি খবরে বলা হয়েছে যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে উদ্যোগ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি চীন আহ্বান জানিয়েছে। এছাড়া ইসরায়েলি পতাকা উত্তোলনের প্রতিবাদে অস্ট্রিয়ার ভিয়েনা সফর বাতিল করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ। এই খবরগুলো নিয়ে কিন্তু মানুষ বেশ কথা বলছে এবং বেশিরভাগ মানুষই আসলে ফিলিস্তিনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে। ঠিকই বলেছেন। এস এ শাহিন নামে একজন লিখেছেন, জাতিসংঘ তৈরি করা হয়েছিল কি জন্য? জাতিসংঘ মুসলিমদের অধিকার রক্ষা করতে পারে নাই কখনো, আর পারবেও না। তাই সকল মুসলিম দেশের উচিত জাতিসংঘ বয়কট করে নতুন মুসলিম সংঘ তৈরি করা। এছাড়া জয়া রশিদ তিনি লিখেছেন, সব দেশের উচিত হেল্প করা। এছাড়া আরেকটি খবর বেশ আলোচনায় আছে, সেটি হলো যে ইংল্যান্ডের FA কাপ জিতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নির্মমতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। মাঠেই তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। এই খবরটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা দুটোই আছে। যেমন আশরাফ বাবু তিনি লিখেছেন যে উই অল আর প্রাউড অফ ইউ, মানে তিনি বলতে চাচ্ছেন যে তারা হামজা চৌধুরীর এমন পদক্ষেপে বেশ গর্বিত। হামিদা আখতার তিনি লিখেছেন, চেলসিকে হারিয়ে ক্লাব ইতিহাসে লেস্টার প্রথমবারের মতো FA কাপ জয়ের উল্লাসের মাঝে ফিলিস্তিনের পাশে থাকার জানান দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। অভিনন্দন হামজা চৌধুরীকে। তবে কিছুটা নেতিবাচক মন্তব্য করেছেন বড়ুয়া সম্পদ। তিনি লিখেছেন, কোথায় কিভাবে ভাইরাল হওয়া যায় সেটা বাঙালি ভালো করেই জানে। এদিকে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুর বাইরে দেশের চলমান করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিয়েও মানুষের আগ্রহ রয়েছে। সর্বশেষ নতুন করে যে আরও 1 সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে সেটি নিয়ে মানুষ আলোচনা করছে। এ নিয়ে BBC বাংলার প্রতিবেদন রয়েছে, যেখানে জানানো হয়েছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুযায়ী কোভিড-19 বিস্তার রোধে সব ধরনের কার্যক্রম এবং চলাচলে বিধিনিষেধ 1 সপ্তাহ অর্থাৎ 23 মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এই নিয়ে যে আলোচনা চলছে সেটা নিয়ে মাসুদ মিয়া তিনি যে মন্তব্য করেছেন ফেসবুকে, সেটা হলো লকডাউন বাংলাদেশে কার্যকর হয় না, শুধু শুধু পাবলিকের ভোগান্তি। উদাহরণ ফেরিঘাট। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন ঈদের ছুটি শুরু হওয়ার আগে ঘরমুখ মানুষের এবং ছুটি শেষ হওয়ার পরে যে শহরমুখী মানুষের যে এক ধরনের চাপ দেখা গিয়েছে ফেরিঘাটে জনস্রোত, তো সেটা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে এখানে লকডাউন বা কোনো একটা বিধিনিষেধ পরিস্থিতি রয়েছে। অনেকে আবার লকডাউনের পক্ষেও কথা বলেছেন, আবার অনেকে বলেছেন যে লকডাউনের এখনকার যে ঘোষণা সেটি পরিকল্পিত নয়। এমনটি মন্তব্য করেছেন আলমগীর হোসাইন। তিনি বলেছেন, ক্ষতি যা হওয়ার তা অনেক আগেই হয়েছে, সরকারের সিদ্ধান্ত আরও পরিকল্পিত হওয়া উচিত ছিল। আরও একটি বিষয় রয়েছে আলোচনায়, সেটি হচ্ছে ছোট পর্দার আলোচিত জুটি তাহসান এবং মিথিলাকে নিয়ে। এটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। কয়েকদিন আগে তারা দুজনেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন সামনে একটি সারপ্রাইজ রয়েছে। সেই সারপ্রাইজের অংশ হিসেবেই দুজন গতকাল লাইভে এসেছেন, যেখানে তাদের দুজনকে জড়িয়ে প্রতিনিয়ত ফেসবুকে কটু মন্তব্যের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হয়েছেন। তাদের এই লাইভে আসার বিষয়টি কিন্তু দেখছি যে বেশ শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এ নিয়ে মন্তব্য কম আসছে না। যেমন জামাল আহমেদ তিনি যেটা লিখেছেন যে যেখানে ডিভোর্স আছে সেখানে শ্রদ্ধা, বন্ধুত্ব, ভালোবাসা, সামাজিকতা বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এর কোনোটাই নেই। আলমগীর হোসাইন তিনি যেমন লিখেছেন যে স্ট্যান্ডার্ড ম্যানারিজম আসলে কোনটা? দুইজন মানুষ যারা একে অপরকে ভালোবাসতো, একটা সময় হয়তো তারা একসঙ্গে থাকতে আর স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এমনটা তো সকল সম্পর্কের ক্ষেত্রেই ঘটে। তো পুলক, এই ছিল আজকে সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ ট্রেন্ডিং। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার খবর জানাচ্ছিলেন মুন্নি আক্তার ও সঞ্জনা চৌধুরী। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। গাজায় ইসরায়েলি বিমান হামলা আজ 7ম দিনেও অব্যাহত ছিল এবং গাজার হাসপাতাল সূত্রগুলো জানাচ্ছে যে শনিবার রাত থেকে এ পর্যন্ত বিমান হামলায় সেখানে আরও 33 জন নিহত হয়েছে। হামাসের একজন নেতা ইয়াহিয়া আল সিনওয়ারের বাসভবনের উপরে বোমাবর্ষণ করা হয়েছে। আর বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 25 জনের মৃত্যু হয়েছে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে ঈদের পর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কার মধ্যে লকডাউনের মেয়াদ সরকার আরও 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছে। শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা প্রচারিত হবে বাংলাদেশের সময় আজ রাত 10:30টায়, ভারতের সময় 10টায়। শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।